বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হচ্ছে গম এবং বার্লি। তো গম এবং বার্লি ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষদের দুটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশন গঠনের মূলে যে কারণটি বিদ্যমান ছিল সেটা কি? অর্থাৎ সাইমন কমিশন কিসের জন্য এসেছিল, তার মূল উদ্দেশ্যটা কী ছিল? তো সাইমন কমিশনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে সংবিধান সংস্কার করা, ভারতের সংবিধান সংস্কার। তো সাইমন কমিশন বা ভারতীয় সাংবিধানিক কমিশন ছিল ব্রিটিশ পার্লামেন্টের 7 জন সদস্যবৃন্দের দ্বারা গঠিত কমিশন, যারা 1927 সালে ভারতের সাংবিধানিক পুনর্গঠন অধ্যয়ন করতে এসেছিলেন। ভারতীয় সমস্যাগুলি অনুসন্ধান করে শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে প্রতিবেদন পেশ করার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। এই সালটা ভালো করে মনে রাখবে, 1927 সাল। তো 1927 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয় বা কাকে বলা হয়? তো ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ বলা হয় হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানকে, অপশন এ। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হলো ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত একটি পাবলিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যা মূলত স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটাও পরীক্ষায় অনেকবার আসে, খুব ইম্পর্ট্যান্ট, যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছিলেন। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে প্রতিষ্ঠা করেছিলেন, আর তখন সেটার নাম ছিল হচ্ছে মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। নেক্সট প্রশ্ন, প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকাটি কে প্রকাশ করে? তো প্যারিস থেকে এখানে বলা হচ্ছে। তো প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশ করেন হচ্ছে মাদাম কামা, অপশন সি। তো মাদাম কামা ভারতের বিপ্লবীদের জননী হিসাবে পরিচিত। ভিকাজি কামা মাদাম কামা নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবীদের জননী হিসাবে স্বীকৃত। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য পদে রয়েছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে? তো ফরাজি আন্দোলন প্রথম শুরু করেছিলেন হচ্ছে দুদু মিয়া, অপশন বি। তো মোহাম্মদ মহসিন উদ্দিন দুদু মিয়া ছিলেন ফরাজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী। নেক্সট প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে। তো ভারতের কমিউনিস্ট পার্টি 26শে ডিসেম্বর 1925 সালে কানপুরে প্রথম পার্টি সম্মেলনে গঠিত হয়েছিল, যা তখন কাউনপুর নামে পরিচিত ছিল। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন হচ্ছে M.N. রায়, তার স্ত্রী ইভলিন ট্রেন্ট, অবনী মুখার্জি এবং M.P.T. আচার্য। নেক্সট প্রশ্ন, শিবালিক পর্বত নিম্নলিখিত কোনটির অংশ? আরাবল্লী, পশ্চিমঘাট, হিমালয় নাকি সাতপুরার? তো মনে রাখবে, শিবালিক পর্বত শ্রেণীটি হচ্ছে হিমালয় পর্বতের অংশ। তো শিবালিক পাহাড় বা শিওয়ালিক পাহাড় বা চুরিয়া পাহাড় নামে এটা পরিচিত। এটি বাহ্যিক হিমালয়ের একটি পর্বত শ্রেণী, যা ব্রহ্মপুত্র নদীর পূর্ব দিকে প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত প্রসারিত এবং ভারতীয় উপমহাদেশের উত্তর অংশে বিস্তৃত। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্কটি অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বেতলা ন্যাশনাল পার্কটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো বেতলা জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত। 1973 সালে এটি একটি বন্যজীবন অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং 1973 সালেই ব্যাঘ্র প্রকল্পের অধীনে এটি টাইগার রিজার্ভে পরিণত হওয়া ভারতের প্রথম জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি।
নেক্সট প্রশ্ন, কোন স্থানে অজয় নদ ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে? তো অজয় নদ ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে হচ্ছে কাটোয়াতে। তো অজয় নদ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একটি বন্যা সংকুল নদী, যা গঙ্গার অন্যতম প্রধান শাখা ভাগীরথী হুগলির উপনদী। নেক্সট প্রশ্ন, রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে রয়েছে? প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি নাকি কারও নয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। তো মনে রাখবে, রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কারো হাতেই থাকে না। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের সহ রাষ্ট্রপতি হলেন বা উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি। এটি 233 জন নির্বাচিত সদস্য এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 12 জন সদস্য নিয়ে গঠিত। এটি রাজ্যসমূহের পরিষদ বা রাজ্যসভা হিসাবে পরিচিত। এটি একটি স্থায়ী কক্ষ, আর সদস্যদের 1/3 প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন এবং নতুন সদস্যরা তাদের জায়গায় নির্বাচিত হন। আর রাজ্যসভাকে ভঙ্গ করা সম্ভব নয়, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন আইন অনুসারে সর্বপ্রথম শিক্ষা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে এসেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন ডি, ভারত শাসন আইন 1935 সালের অনুসারে হচ্ছে শিক্ষা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে এসেছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? তো অপশনগুলির মধ্যে নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, এগুলো সব হচ্ছে কৃষক আন্দোলন। একমাত্র আলিগড় আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন নয়। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো নীল বিদ্রোহ হচ্ছে 1859 সালে সংগঠিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয়েছিল এবং 1 বছরেরও বেশি সময় ধরে এটা চলেছিল। আর তেভাগা আন্দোলন হচ্ছে 1946 সালের ডিসেম্বরে শুরু হয়ে 1948 সাল পর্যন্ত চলেছিল। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের 3 ভাগে 2 ভাগ পাবে চাষি, আর 1 ভাগ হচ্ছে জমির মালিক পাবে। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এই আন্দোলনের জনক নামে খ্যাত হাজী মোহাম্মদ দানেশ। এটা ভালো করে মনে রাখবে, তেভাগা আন্দোলনের জনক হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ। এটা অনেকবার পরীক্ষায় আসে। এরপরে 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর বিদ্রোহের সময় মুসলিম সমাজে অবনতি ঘটেছিল। আর মুসলিম সমাজের পুনরুজ্জীবন এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক উন্নতির সূচনার জন্য এই আন্দোলনের সূচনা হয়েছিল। অর্থাৎ এটা আলিগড় আন্দোলনের কথা বলা হয়েছে। নেক্সট, কে মেদিনীপুরের অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? তো মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন হচ্ছে, বিখ্যাত আইএনএ ট্রায়াল বা আইএনএ বিচার দিল্লির লালকেল্লায় কত সালে শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিখ্যাত আইএনএ বিচার বা আইএনএ ট্রায়ালস লালকেল্লায় শুরু হয়েছিল 1945 সালে। তো 1945 সালে নভেম্বর মাসে লালকেল্লাতে আজাদ হিন্দের সেনা বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিচার শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ক্লাইভ অর্থাৎ রবার্ট ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন? তো দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন লর্ড ক্লাইভ 1765 সালে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি লর্ড কার্জন দ্বারা হয়নি? অর্থাৎ লর্ড কার্জন দ্বারা কোনটা করা হয় নাই? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, প্রেস অ্যাক্ট। বঙ্গভঙ্গ, প্রাচীন সৌধ আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, এগুলো সব হচ্ছে লর্ড কার্জন দ্বারা করা হয়েছিল, কিন্তু প্রেস অ্যাক্ট এটা লর্ড কার্জন দ্বারা করা হয়নি। তো ব্রিটিশ ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা 1878 সালে হয়েছিল, ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করার জন্য এবং ব্রিটিশ নীতির প্রতি সমালোচনার প্রকাশ রোধ করার জন্য প্রণীত হয়েছিল। আইনটি ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড লিটন দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং 14 মার্চ 1878 সালে ভাইসরয় এর কাউন্সিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মোহাম্মদ আলী জিন্নাহ। ইনি হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না, কিন্তু নবাব মহসিন উল মুলক, আগা খান, নবাব সলিমুল্লাহ এরা ছিলেন হচ্ছে মুসলিম লীগের
প্রতিষ্ঠাতা সদস্য। তো নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? নাথুলা, জজিরা, রোটাং নাকি বানিহাল? তো মনে রাখবে বানিহাল গিরিপথটি হচ্ছে শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগ রক্ষাকারী একটি গিরিপথ। নেক্সট প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদটির নাম কি? তো পৃথিবীর সব থেকে উচ্চতম হ্রদটি নাম হচ্ছে টিটিকাকা। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। আর মনে রাখবে এই টিটিকাকা হ্রদটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। টিটিকাকা হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3820 মিটার উপরে অবস্থিত। হ্রদের গভীরতম স্থানে এটি প্রায় 284 মিটার গভীর, যা হ্রদের উত্তর পূর্ব অংশে অবস্থিত। টিটিকাকা হ্রদকে বলা হয় বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিশ্বের উচ্চতম হ্রদ। নেক্সট প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? এটাও অনেকবার প্রশ্নটা আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহকে বলা হয় হচ্ছে হলদি নদী। অপশন বি। তো হলদি নদীটি কংসাবতী ও কেলেঘাই নদীর সম্মিলিত প্রবাহের নাম এবং এই সম্মিলিত প্রবাহটি হচ্ছে হুগলি নদীতে মিলিত হয়। নেক্সট প্রশ্ন, রবি শস্য কোন সময় বপন করা হয়? তো রবি শস্য হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে রোপণ করা হয়। গম, মসুর ডাল, যব, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে প্রধান রবি শস্য হিসেবে বিবেচনা করা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন অংশে গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত শুরু হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পশ্চিম ঘাট পর্বতমালাতে হচ্ছে প্রথম ভারত গ্রীষ্মকালে প্রথম বৃষ্টিপাত শুরু হয়। তো বৃষ্টি প্রথমে কেরালা রাজ্যে এবং কর্ণাটক, মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে, যেটা হচ্ছে কোঙ্কণ উপকূলীয় এলাকা নামে পরিচিত, সেখানে আঘাত করে। আর এটির গতি লাভ করার পরে এটি পশ্চিম ঘাট পর্বত অতিক্রম করে এবং ভারতের অন্যান্য রাজ্যে আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটাতে শুরু করে। নেক্সট প্রশ্ন, ভারতের মৌলিক অধিকারগুলি হচ্ছে কেমন প্রকারের? অবাধ ও নিরঙ্কুশ, অবাধ নিরঙ্কুশ নয়, উভয়ই সঠিক নাকি কোনোটি সঠিক নয়? তো ভারতের মৌলিক অধিকারগুলি হচ্ছে অবাধ এবং নিরঙ্কুশ নয়। নেক্সট, মৌলিক অধিকারগুলি হচ্ছে যা রয়েছে যেরকম সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ও সাংবিধানিক প্রতিকারের অধিকার। এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 24 ঘন্টা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। নেক্সট প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত? এটা তোমাদের কিছুক্ষণ আগেই পড়ানো হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একজন রাজ্যসভার সদস্য পদের মেয়াদ হচ্ছে 6 বছর। অপশন সি। তো রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসর নেন। নেক্সট প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? তো লবণ সত্যাগ্রহ বা ডান্ডি পদযাত্রা এটা শুরু হয়েছিল 1930 সালে। তো 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন ছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে হচ্ছে প্রধানত ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। তো গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে পরিচিত, এটা ভালো করে মনে রাখবে। তো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয়? গনগনি অঞ্চলকে। তো এই গনগনি অঞ্চল হচ্ছে মেদিনীপুর জেলার একটি ছোট্ট শহরে অবস্থিত। এটি শিলাবতী নদীর তীরে লাল মাটি বা ল্যাটেরাইট মাটি দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশের নাম কি?
তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারত। ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত হচ্ছে সবচেয়ে বড় দুধের উৎপাদক এবং তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, এরপরে তৃতীয় স্থানে রয়েছে চীন। নেক্সট প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের দোহা জেলায় চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরে নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে এটা শুরু হয়েছে বা কোন নদী থেকে এটা কাটা হয়েছে এই খালটি? তো মনে রাখবে বিকানের খালটি হচ্ছে শতদ্রু নদী থেকে শুরু হয়েছে। তো 1928 সালে হুসেনওয়ালা শতদ্রু নদী থেকে বিকানের খালটি অবস্থিত করা হয়েছিল। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি কি? তো মুদ্রাস্ফীতি হচ্ছে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি পাওয়াকে বলা হয়। তো কোনো কাল পরিস্থিতিতে পণ্য ও সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্য বা সেবার দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য বা সেবা ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন হয়, কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে কোনো পণ্য বা সেবা কিনতে গেলে আগের চেয়ে পরিমাণে কম পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, এলপিজির সংমিশ্রণে কি থাকে? তো এলপিজির সংমিশ্রণে মনে রাখবে এর সংমিশ্রণে থাকে প্রোপেন এবং বিউটেন। এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো এলপিজির সংমিশ্রণে কোন গ্যাস থাকে? প্রোপেন এবং বিউটেন। তো এলপিজি বা রান্নার গ্যাস হচ্ছে হাইড্রোকার্বন গ্যাসের একটি দাহ্য মিশ্রণ, যার মধ্যে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং 3টি এলপিজি গ্যাসের মিশ্রণ থাকে। এলপিজি বা রান্নার গ্যাস কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, যা প্রোপেন এবং বিউটেন গঠন করে, যেখানে প্রাকৃতিক গ্যাস হচ্ছে হালকা মিথেন, সবচেয়ে সহজ কার্বন ও হাইড্রোজেন অণু দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কৌণিক ভরবেগ হচ্ছে এক প্রকার ভেক্টর রাশি। তো যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। আর যেমন হচ্ছে সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, ঘাত, বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। নেক্সট প্রশ্ন, গ্রাফাইট, কার্বন এবং হীরা হচ্ছে কি বলা হয় এদেরকে? তো গ্রাফাইট, কার্বন এবং হীরা হচ্ছে এক প্রকারের অ্যালোট্রপ। অপশন ডি, কার্বনের অ্যালোট্রপ বা রূপভেদ। তো অ্যালোট্রপগুলি একই উপাদানের বিভিন্ন রূপ, যেখানে পরমাণুগুলি বিভিন্ন উপায়ে একত্রিত হয়, তাই একই তাপমাত্রা এবং চাপে তারা বিভিন্ন আকারে থাকতে পারে। যেমন হীরা এবং গ্রাফাইটের আকারে সবচেয়ে আকর্ষণীয় অ্যালোট্রপগুলি হচ্ছে কার্বনের রূপভেদ। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? এটা অনেকবার রিপিট হয় প্রশ্নটা, তো মনে রাখবে বৈদ্যুতিক বাল্বে হচ্ছে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। তো বৈদ্যুতিক বাল্বে যে কোনো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসই থাকতে পারে, নাইট্রোজেন তাদের মধ্যে একটি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং একে এন চিহ্ন দ্বারা বোঝানো হয়। আর পৃথিবীর বায়ুতে প্রায় 78% জুড়ে নাইট্রোজেন রয়েছে। আর নাইট্রোজেন গন্ধহীন, বর্ণহীন এবং সাধারণত প্রকৃতির একটি নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন কে? এটা কিছুক্ষণ আগে তোমাদের পড়ানো হলো। তো রাজ্যসভার সভাপতি হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন, এটা মনে রাখবেন, রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, গদর দলের নেতা কে ছিলেন? তো গদর দলের প্রধান নেতা ছিলেন হচ্ছে লালা হরদয়াল। অপশন বি। আর গদর পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হচ্ছে সোহান সিং ভাকনা। এটা ভালো করে মনে রাখ। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, নীল দর্পণ। তো নীল দর্পণ গ্রন্থ হচ্ছে নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয়। নীল দর্পণ হলো দীনবন্ধু মিত্র কর্তৃক 1860 খ্রিস্টাব্দে রচিত একটি বাংলার সামাজিক নাটক।
এই নাটকের পটভূমি ছিল নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। নেক্সট প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ফজলুল হক, অপশন এ। তো আবুল কাশেম ফজলুল হক বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য ছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। আর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শের ই বঙ্গাল এবং হক সাহেব নামে তিনি পরিচিত ছিলেন। এ দুটো নাম ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে যে শের ই বাঙ্গাল এবং হক সাহেব নামে কে পরিচিত। তো অ্যান্সার হবে আবুল কাশেম ফজলুল হক বা ফজলুল হক। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশন ডি। তো সত্যশোধক সমাজ ছিল একটি সামাজিক সংস্কার সমাজ যা 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সমাজটি দলিত এবং মহিলাদের দুর্দশা লাঘব করার চেষ্টা করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লার্কশিপের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।